মর্নিং মর্নিং সবাই জানেনি। তো আমার গাড়ির তো প্রবলেম শুরু হয়েছে। প্রবলেম বলতে মোবিল কি করতে কোনো রকমে ফিরে যাচ্ছি। তো শুধু দেখো আস্তে আস্তে জানি যে রাস্তাটা আমার ফিরে যাওয়ার পথে যাওয়ার হচ্ছে, যেহেতু আমি গাড়ি জলে চালাতে পারছি না, কি করবো স্বাভাবিক। চলুন মনোভাবী দেখা হচ্ছে, আমি বাইরে বেরোচ্ছি, আমার ড্রেস আপ হয়ে গেছে, আমি বাইরে বেরোচ্ছি, আপনার সাথে কথা বলছি। লঞ্চ সোনার বাসাতে ছিলাম কালকে রাত্রে, ভালোই সিস্টেম। তো এই দাদা ওনার, উনি ফোন নম্বর দিয়ে দিয়েছে, আপনাদেরকে আমি ফোন নম্বর দিয়ে দেবো। চলুন এখন যাওয়া যাক। দাদা টাটা। চলুন এগিয়ে যাই। বারাবুসা জায়গাটার নাম, বারাবুসা, নিউ আলিপুরের মধ্যে পড়ছে এটা। চশমাটা পড়তে হবে, চোখে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে চলুন এগিয়ে যাই। হাই রোডে উঠে পড়ছি। চলুন, মাঝে মাঝে গুগল ম্যাপ যা ভুলভাল দেখায় না। আবার একটা নদী পড়লো, ভালোই নদীটা, কিন্তু শুকিয়ে গেছে। কি নদী জানি না, এখানে কোনো বোট ফোট নেই। এই নদীর ব্রিজগুলো যেগুলো পড়ে, এখানে তো একটা করে বোট দিতে পারে। বোট দিলে আমাদের দেখতে কত সুবিধা হয়, আপনাদেরকে জানাতেও আমার সুবিধা হয়। যাই হোক চলুন। আচ্ছা, নদীটার নামটা উদ্ধার করেছি। নদীটার নাম হলো কালজানি, আর এটা কালজানি ব্রিজ। কালজানি নদী মানে এইটাই সেই আলিপুর দুয়ার ফুয়ার হয়ে যায়, বুঝতেই পেরেছি। ঠিক আছে চলুন যেতে থাকি। দেখুন, গাড়িটা ডিস্টার্ব হয়েছে বলে আমি হয়তো বাড়ির দিকে ব্যাক করছি, কিন্তু এই যেতে যেতে এই যে ফরেস্ট কিংবা অরণ্যের যে সৌন্দর্যটা, অসাধারণ একটা অরণ্যের সৌন্দর্য উপভোগ করছি। আপনাদেরও ভালো লাগছে আশা করি। আর সত্যি কথা বলতে কি, আমরা যারা বাইক রাইড করি, আমাদের অনেক রকম সুবিধে সবকিছু নিয়েই চলতে হয়। বহু মানুষ আছে যারা ভাবে বেশ তো
বাইক নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে আর জায়গা দেখে বেড়াচ্ছে, কিন্তু এই জায়গা ঘোরা কিংবা দেখার মধ্যে যে আমাদের কত কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা একমাত্র যারা বাইক নিয়ে রাইড করে তারাই জানে। যাই হোক, এই নিয়ে বেশি কিছু আর বলতে চাই না। দেখুন, আমরা তো নিজের মতো ঘুরতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে তার মধ্যেও আমরা অনেক ভিডিও কিংবা ফটো আমরা বিভিন্ন মিডিয়ামে শেয়ার করি। এবারে তার মধ্যে অনেকে হয়তো বলতে পারেন যে এই যে ইউটিউবে ভিডিও শেয়ার করলে আপনার যদি সাবস্ক্রাইব অনেক বেশি হয়ে থাকে, মানে সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি তো পয়সা পাবেন, কিন্তু সেই লেভেলে তো কটা বাইক রাইডার আছে বলুন না? ওই লেভেলে বাইক রাইডার ম্যাক্সিমাম যারা, তারা সব সুপার বাইক চালায়, তারা কিন্তু রাইড করে না। তাদের ম্যাক্সিমাম 50 কিলোমিটার সকালবেলা যাওয়া আর সকালে আসা। এই তো, আমি এখানে সুপার বাইকারদের ছোট করতে চাইছি না, কারণ সুপার বাইক নিয়ে লং এ রাইড করা প্রচন্ড ডিফিকাল্ট। যারা করেছে তাদেরকে আমার হ্যাটস অফ। কিছু কিছু ছেলে করেছে, সুপার বাইক নিয়েও লাদাখ ঘুরে এসেছে, প্রচুর মানুষ আছে, তো সেক্ষেত্রে আমি তাদেরকে হ্যাটস অফ জানাই। তো আর কিছু বাড়াবো না কথা, আমি শুধু বলছি যে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হই এই করতে গিয়ে। একটা দারুণ জিনিস দেখাবো বলে এখানে দাঁড়ালাম, ভালো লাগবে। এটা হচ্ছে তিস্তা ব্রিজ, এদিককার ভিউটা একবার দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়া। আমি ওপাশে গিয়ে দেখাচ্ছি, নিশ্চয়ই দেখাবো। ভিউটা দেখুন শুধু, অসাধারণ একটা ভিউ, দেখেছেন? ও কি লাগছে, দারুণ। আর জলটার কালারটা দেখুন, ওপাশে পাহাড়গুলো, সব মিলিয়ে একটা মায়াবী একটা পরিবেশ তৈরি করেছে এখানে। এই তিস্তার জলে যদি নামতে পারতাম। আমার হাতে অত সময় নেই, আমায় গাড়িটা ঠিক করতে হবে শিলিগুড়িতে গিয়ে, দেখা যাক কি করা যায়। গাড়িটার মোবিলটা লিক করছে খুব, চলুন এগিয়ে যাই। এই আমার জ্যাঙ্গো অনেক সাথ দিয়েছে আমাকে, অনেক অনেক থ্যাংক ইউ জুনিয়র জ্যাঙ্গো। দেখবেন কিভাবে আমি একটু আটাপাটা লাগিয়েছি, কিভাবে মোবিল বেরোচ্ছে, দেখুন দেখুন কিভাবে মোবিল বেরোচ্ছে, ফাটিয়ে দিয়েছে। ওর যে প্যাকিং আছে, প্যাকিং ফেটে গেছে। ওই সেই কাকোচাং ফলস দেখতে গেছিলাম, ওইখানেই ঘটেছে এটা। যাই হোক, চলুন এগোতে থাকি। যে জঙ্গলটা পার করছি এটা হচ্ছে মাদারিহাট, মানে এটা জলদাপাড়ার মধ্যেই পড়ছে। এই মাদারিহাট রেঞ্জটা জলদাপাড়ার মধ্যেই পড়ে। তো চলুন, জঙ্গলটা বেশ ভালো, খুব সুন্দর জঙ্গল। এটা যে জঙ্গলের মধ্যে সেটা বুঝতে পারবেন, দেখুন মাঝে মাঝে কিছু হঠাৎ করে করে ওয়াচ টাওয়ার তৈরি করা আছে, দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন। আমি 2-4টে দেখেছি, আমি সামনে যদি দেখতে পাই নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। তো ভালো জঙ্গল। এই দিকটা যেখান দিয়ে রাস্তা গেছে, এই দিকটা তো অত ঘন জঙ্গল নয়, স্বাভাবিক ঘন থাকেও না, একটু লোক জনবসতি এসে যায় স্বাভাবিক কারণে। দেখবেন মাঝে মধ্যে 1-2 বাড়ি হঠাৎ করে করে চোখে পড়বে। তো চলুন এগিয়ে যেতে থাকি। হচ্ছে মাদারিহাট, এইখান থেকেই জলদাপাড়ার ইয়েটা, মানে জঙ্গল সাফারি শুরু হয়। এই জায়গাটা দেখে রাখুন। আমার তো হলো না এবারে, আমি কোনো না কোনো দিন ঠিক আসবো আর আপনাদেরকেও দেখাবো।
এখানকার জঙ্গল সাফারিও করব। তবে এখানে হাতির থেকে জিপ সাফারি করলে জীবজন্তু বেশি দেখা যায়। ঠিক আছে, চলুন এগিয়ে যাই, আবার সামনে যা পড়বে নিশ্চয়ই দেখাবো। এখানকার জঙ্গলটা দেখেছেন? বাপরে, দারুণ জঙ্গল, পুরো ডিপ ফরেস্ট। পাশে একটা নদীও বয়ে যাচ্ছে, সরু হালকা নদী, মানে হালকা বলতে কি ন্যারো। এখানে জঙ্গলটা খুব ভালো। বাঁদিকে, আমার বাঁদিকটা পুরো জঙ্গল। দেখুন, এই দেখুন এইখানে, এইটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট। এখানে একটা বাইসন রয়েছে, এই দেখুন, এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে মেন গেট ঢোকার, বুঝতে পারলেন? এখান দিয়ে এন্ট্রি হয়। চলুন। আর এখানে একটা বাইসন রয়েছে, মূর্তি করা রয়েছে বাইসনের। প্রচুর বাইসন দেখা যায় জলদাপাড়ায়। আমি ওই গরুমারাতে গেছিলাম, গরুমারাতেও প্রচুর বাইসন আছে। চা বাগান এর সৌন্দর্যই অন্যরকম, না? কি বিশাল চা বাগানটা। এটা বীরপাড়া, এটা বীরপাড়া। আর এই চা বাগানটার নাম হচ্ছে বীরপাড়া টি এস্টেট। বিরাট চা বাগান, দুদিক মিলিয়ে বিরাট এরিয়া, বিরাট। আমি বেশ অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, এই চা বাগান চলছে তখন থেকেই। দেখুন, ঠিক আছে, কি সুন্দর। চলুন, আবার সামনে গিয়ে কিছু থাকলে নিশ্চয়ই দেখাবো। চা বাগান কিন্তু থামেনি এখনো, সেই চা বাগান চলছে। মাঝখানে একটা খাল মতো পড়েছিল, ওই জন্য চা বাগানের বিরতি ঘটেছিল, আবার শুরু হয়ে গেছে। বিরাট এরিয়া জুড়ে চায়ের এই এস্টেটটা, বিরাট বিরাট, কয়েক কিলোমিটার জুড়ে। আপনি দেখুন কিরকম, এ পাশটা দেখুন আর এ পাশটাও দেখুন, মন জুড়িয়ে যায় বলুন এই চা বাগান দেখতে। চা খেয়ে, এখানে বসে চা খেতে পারলে তো সোনায় সোহাগা। ওদিক থেকে এদিকে আসি, এই ধূপগুড়ি অব্দি এরকম 3-4টে ব্রিজ পড়ে, মানে ওটা মোটামুটি ওই ফুলবাড়ির পর থেকেই হয়। এরকম 3-4টে ব্রিজ পড়ে, দারুণ লাগে ব্রিজগুলো দেখতে। তো আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর ছোট ছোট ব্রিজ, কিন্তু স্ট্রাকচারটা এত সুন্দর না, আর এই পরিবেশের সঙ্গে দারুণ লাগে। এই হচ্ছে তিস্তা, দেখে নিন। ওদিকটা তো জলই নেই, এদিকটা তাও একটু জল দেখা যাচ্ছে। চলুন, আমার আজকে কথাগুলো এরকম লাগছে এই কারণে, বালাকলাবাটা মুখের উপর তোলা আছে, হাওয়া লাগছে এত, ওই জন্য কথাগুলো একটু অন্যরকম লাগছে, একটু মানিয়ে নেবেন। এই তিস্তা ব্রিজ পড়লো আবার, দারুণ। দেখুন, আপনাদের জন্য দেখাচ্ছি। এই ব্রিজটা, তিস্তার দিকে যতগুলো ব্রিজ আছে নর্থ বেঙ্গলে, এই ব্রিজটা সবচেয়ে বড়। এটা জলপাইগুড়ি ঢুকতে গিয়ে পড়ে, মানে ধূপগুড়ির দিক থেকে গেলে এদিক থেকে, আর ওদিক থেকে জলপাইগুড়ি পার হওয়ার পরে এই ব্রিজটা পড়ে। দারুণ। ভেতরের রাস্তা দিয়ে এসে এবারে আমি ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়লাম। ওই রাস্তাটা খুব অফরোড ছিল, প্রচন্ড অবস্থা খারাপ রাস্তা।
তো আমি এখন হাইওয়েতেই উঠবো। এই আমি উঠে গেলাম। এই আমার বাড়ি যাওয়ার মেন রাস্তা। উঠে গেছি সেই রাস্তায়। চলুন যেতে থাকি। রাস্তা খুব খারাপ। এইটা হলো মহানন্দা ব্যারেজ, আর এটা হচ্ছে মহানন্দা নদী। জল নেই বললেই চলে, যদিও ব্যারেজ করে দিয়েছে তো ওপাশটা ড্যাম হয়ে গেছে, সেহেতু স্বাভাবিক। এটা আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এইটা দিয়ে যাচ্ছি। আসবার সময় মহানন্দা ব্যারেজটা আমাদের বাদিকে পড়েছিল। চলুন, এর আগে আমি দেখিয়েছি আমার ডুয়ার্সের ব্লগ দেখবেন, তো ওখানে দেখতে পাবেন মহানন্দা ব্যারেজটা। বিখ্যাত বিক্স ফার্ম বিস্কুটের ফ্যাক্টরি এটাই। এই দেখুন, এই যে বিক্স ফার্ম, এটা ফ্যাক্টরি। এইখানেই বিক্স ফার্মের বিস্কুট তৈরি হয়। চলুন এগিয়ে যেতে থাকি। প্রচুর বিস্কুটের গন্ধ, চারিদিক ম করছে। খিদে পেয়ে গেল। আমার ব্যাগেও বিক্স ফার্মের এখনো 2 প্যাকেট বিস্কুট আছে। দুপুর এই হোটেলটায় এসছি, দুপুরের ভাতটা খেতে হবে। তো আমি আগে 2-4 দিন দুপুরের লাঞ্চটা স্কিপ হয়ে গেছিল, শরীরটা ভালো থাকে না। চলুন খেয়ে দিয়ে নি। হয়ে গেল, এই খেয়ে দিয়ে বেরোলাম, জাস্ট খেয়েই বেরোলাম। একটু ধীরে সুস্থে গাড়ি চালাবো। দেখা যাক, সন্ধ্যের মধ্যে যতটা যাওয়া যায় ততটাই গিয়ে আজকে দাঁড়িয়ে যাব। বেশি বাড়াবাড়ি করব না। দেখ কোথায় কত অব্দি যাওয়া যায়। ইচ্ছে আছে রায়গঞ্জে থেকে যাওয়ার, তো রায়গঞ্জ থেকে যদি একটু এগিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমারই ভালো হবে। কালকে একটু কম চালাতে হবে। দেখা যাক কত দূর যেতে পারি। ওই কালকে যেরকম করে হোটেল খুঁজে বার করেছিলাম ম্যাপ থেকে, ওইরকমই খুঁজে বার করব। একটা সুন্দর কি নদী জানি না, নদীটা যাচ্ছে এর উপর দিয়ে ব্রিজ, খুব সুন্দর নদীটা। কিন্তু হলে কি হবে, চড় পড়ে গেছে নদীতে, জল নেই তেমন। চলুন যাওয়া যাক। তেল ভরলাম, তেল শেষ হয়ে গেছিল। গাড়ি মাইলেজ দিচ্ছে যা দিচ্ছে, একটু টানাটানি করে এলাম তো 39 মাইলেজ দিল। এর আগে 41 দিয়েছিল। তবে নর্মাল তেলটা ভরছি। আমার এলাকায় আমি কিন্তু স্পিড পেট্রোল ভরি, মানে যেটা 95 অকটেন। তো এখানে এটাই ভরলাম। ওটা একটু বেশি পাওয়া যায়, আর কিছুই না। চলুন যেতে থাকি। এই যে রাস্তাটা দেখছে, এটা শিলিগুড়ি বাইপাস। এইটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা হওয়ার ফলে কিন্তু অনেক মানে যানজট সমস্যা, যেটা শিলিগুড়ি শহরের একটা বলতে গেলে অভিশাপ, সেটা অন্তত কেটে গেছে। আমরা আগে এটা যখন হয়নি, বহু বছর আগেকার কথা বলছি, তখন যখন যেতাম শিলিগুড়ি শহরের মধ্যে, ওই জায়গাটা মানে শিলিগুড়ি শহরের ওই জায়গাটা পার করতে গিয়ে ঘন্টা 2 বেরিয়ে যেত। এখন এটা আধ ঘন্টায় বার করে দেওয়া যায়। আধ ঘন্টা লাগে না, আমি আধ ঘন্টা তাও বললাম। এই বাইপাসটা খুব ভালো করেছে, যদিও অনেকদিন চালু হয়ে গেছে এই বাইপাসটা। প্রথম এই রুটে শিলিগুড়ি বাইপাসটাই প্রথম চালু হয়েছিল, তারপরে বাকিগুলো চালু হয়েছে। আমি এখন কিষানগঞ্জ পার হচ্ছি। এই জায়গাটা কিন্তু বিহারের মধ্যে পড়ে। এই খানিকক্ষণ
বেশিক্ষণ না, ওই কয়েক কিলোমিটার বিহারের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো চলুন এগিয়ে যাই। আগে এই একটা ব্রিজ দিয়েই আপ অ্যান্ড ডাউন করতো, এখানে মারাত্মক জ্যাম লাগতো, মারাত্মক। তো এখন দেখতে পাচ্ছেন এই যে ওপরে ওপরে যেটা করে দিয়েছে, এইটা হচ্ছে আপ, আমরা যাচ্ছি ডাউনে, ওই জন্য এখন আর জ্যামটা থাকে না। ঠিক আছে, চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি এখন জালখোলা বাইপাসের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। এই বাইপাসটার উপর দিয়ে গাড়ি চালাতে দারুণ লাগে। দেখুন শুধু রাস্তাটা, ব্যাপক রাস্তা, পুরো ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডের রাস্তা এটা। ও হেভি লাগছে, দেখুন শুধু রাস্তাটা দেখুন। আপনারা যখন আসবেন, সে 2 চাকা হোক 4 চাকা হোক, এই গাড়িটার মধ্যে মানে সরি এই রাস্তাটার মধ্যে যখন গাড়িতে যাবেন, গাড়িতে কোনো মনে মানে সেন্স পাবেন না গাড়িটা রাস্তার উপর দিয়ে যাচ্ছে কিনা, এতটাই তেলা রাস্তাটা, দারুণ দারুণ। চলুন এগিয়ে যাই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে আমি আর গেলাম না, রায়গঞ্জে থেকে গেলাম। তো রায়গঞ্জে থাকলাম, রায়গঞ্জে সেই হোটেলটাই নয়, আমি অরুণাচল যেতে গিয়ে যে হোটেল ছিলাম, মানে রায়গঞ্জে আমাকে অরুণাচল যেতে গিয়ে রায়গঞ্জে থাকতে হয়েছিল। একটা ইনসিডেন্ট হয়েছিল, আমাদের মধ্যে একটা ছেলে যাচ্ছিল, তার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে ফিরে যেতে হয়েছিল। সেসব গল্প এখন করবো না। সেই হোটেলেই এসেছি, যেহেতু আমি একা আছি, আমি একটা সিঙ্গেল রুম নিয়েছি। এই রুমটা সিঙ্গেল রুম। আচ্ছা, হোটেলটার নাম বলে দিই, হোটেল এম্বাসি। ফোন নম্বর সবকিছুই আমার কাছে আছে, আমি দিয়ে দেবো, যা থাকবে আমি দিয়ে দেবো। তো এর আগের বারে এসেছিলাম, আমি ছিলাম, আরেকজন ছিল আমার সঙ্গে, দুজনে মিলে এসি রুম, ডবল বেডরুম এসি রুম আমরা নিয়েছিলাম 900 টাকা করে। এবারে নন এসি, যেহেতু শীতকাল, কিন্তু আমার মাথার উপর পাখা চলছে, এটা দেখে অনেকে অবাক। আমি এই মাত্র জায়গাটাকে খুললাম, প্রচন্ড গরম হচ্ছে। কারণ আমি এখান থেকে আসছি, ক্রমশ এদিকে গরমটা বেশি, ওদিকে ঠান্ডা বেশি। তো ঘটনা হলো, আমাকে এরা বলেছিল যে সিঙ্গেল রুম অনেক সাদাসাদি বলছিল, আমি যখন যাবো এই এই কমেন্ট রাখবো, দরকার নেই, আমি একা থাকবো, আমি একা মানুষ, একাই আছি। তো তখন ওরা হলো ঠিক আছে একটা রুম দিচ্ছি, অনেক করে রাতে 250 টাকায় জোগাড় হয়েছে। 250 টাকা নেবে, সকালবেলা উঠবো, চাবো করবো, করে বেরিয়ে যাবো। বাইরে থেকে ব্রেকফাস্ট করবো, কারণ এদের ব্রেকফাস্টের রেট অনেক বেশি। আমি জানি। চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা নেক্সট এপিসোড রায়গঞ্জ থেকে বাড়ি যাব, সেটাও দেখাবো, ছোটখাটো করে দেখিয়ে দেবো, যা যা পড়বে রাস্তায় সবই দেখাবো। আর যদি কিছু ঘুরে দেখার মতো সময় থাকে নিশ্চয়ই দেখাবো। আচ্ছা, আর একটা জিনিস ডিসক্লোজ করে রাখি, যদি আমার কাছে সময় থাকে, আমার ইচ্ছা আছে তারাপীঠটা যাওয়া। যদি তারাপীঠ যাই তো একটা দারুণ ব্লগ হয়ে যাবে, দারুণ দারুণ একটা ব্লগ করে দেবো, কোনো অসুবিধা নেই। ইচ্ছা আছে, এখন সবই আমার ইচ্ছে। আমার যদি মানে আমাকে যদি দেখেই নয় আমি যাবো, দেখা যাক কি হয়। আপাতত বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, তারাপীঠ গেলে একটা দিন এক্সট্রা মাস চলে যাবে, আর কিছুই না। কেন, যদি কাল আমি তারাপীঠ যাই, আমি সকালবেলা পুজো দিয়ে ওখানে বেরিয়ে পড়বো।
চলুন আজকের মতো এখানে শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেল মানে জ্যাঙ্গো বাইকার চ্যানেলটা একটু যেন সাবস্ক্রাইব করে দিই, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে নমস্কার, রাখলাম।